নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে তোমাদের প্রথম থেকে চতুর্থ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিন। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলটির নাম হলো পুরুলিয়া জেলা স্কুল। একই প্রশ্নটি আছে, ঘুম ভাঙানি কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। লিখেছি ঘুম ভাঙানি মোহিতলাল মজুমদারের লেখা। ফুটফুটে যোচনায় জেগে শুনি বিছানায়, বনে কারা গান গায় ঝিমিঝিম ঝুমঝুম। এই প্রশ্নটি আছে, বন্ধনীর মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কোটালের শাসন, অভ্যাস আর গায়ে। প্র্যাকটিস শব্দটির অর্থ হলো অভ্যাস, তাহলে এটা লিখে দেব অভ্যাস। প্র্যাকটিস শব্দটির অর্থ হলো অভ্যাস। ড্যাশ জোরে কখনোই এই বিদ্রোহ দমন করা যাবে না। গায়ের জোরে, গায়ের জোরে কখনোই এই বিদ্রোহ দমন করা যাবে না। ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যাবে। শাসন না করলে অন্যায় করা বেড়ে যাবে। ঘরের প্রশ্নটি আছে, ড্যাশ সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। কোটালের সময় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। কোটালের সময়। তারপরে তিনের প্রশ্নটি বলেছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়ের প্রশ্নটি আছে, যতীনের প্রতি মাসে 2 জোড়া 1 জোড়া না 4 জোড়া চটি লাগে। যতীনের প্রতি মাসে 1 জোড়া চটি লাগে। মায়াদ্বীপ গল্পের লেখকের নাম স্বপন বড়ুয়া, সুনীল গঙ্গোপাধ্যায় না মোহিতলাল মজুমদার। মায়াদ্বীপ গল্পের লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। গয়ের প্রশ্নটি বলেছি, আবোল তাবোল বইটি কার লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের, সত্যেন্দ্রনাথ দত্তের না সুকুমার রায়ের। আবোল তাবোল বইটির লেখক হলেন সুকুমার রায়। পরবর্তী পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। ড্যাশ মানুষ হলে দেশের কল্যাণ। যারা, তোমরা না আমরা। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তাহলে এখানটা লিখে দেবো তোমরা। রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন, বীরেন না নরেন। রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন। চারের প্রশ্নটি আছে, বর্ণ বিশ্লেষণ করো। কল্যাণ আর মাতব্বর। কল্যাণ ক, কয় হসন্ত যোগ অ, লয় হসন্ত যোগ অঞ্জ যোগ আ যোগ মধ্যাহ্ন। মাতব্বর ম যোগ আ, তোমরা হসন্ত গুলো দিতে ভুলে যাবে না। ত যোগ অ যোগ ব যোগ ব যোগ অ যোগ র। পাঁচের প্রশ্নটি আছে, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। এটা সাজিয়ে লিখলে হবে আধা আধি, আধা আধি, আধা আধি। এটা সাজিয়ে লিখলে হবে ফিস ফিস, ফিস ফিস। ছয়টা বলেছে, কর্তা কর্ম ও ক্রিয়া বেছে নিয়ে লেখো। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আর খয়েরটা আছে, মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা কর্তা, মানুষ কর্ম, হলে ক্রিয়া, দেশের কল্যাণ কর্ম। মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন। কর্তা মামা, একটা টাট্টু ঘোড়া কর্ম, কিনে দিলেন ক্রিয়া। সাতের প্রশ্নটি বলেছি, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। বাড়ি, দেখো বয়াকার ঢসনাশি আর বয়াকার রসি। তালবসা একা পসাব, রতসা একা পসাব, চর ঢসা একা চরি, চর একা চরি। অদন্তনে অন্ন, অদন্তনে যফলা অন্য। দেখো লিখেছি বাড়ি, বয়াকার ঢসনাশি বাড়ি মানে হলো গৃহ, বয়াকার রস বাড়ি মানে হলো জল। তালবসা একা পসাব মানে হলো অভিশাপ, দন্তসা একা পসাব মানে হলো সর্প। চর ঢসা একে চরে মানে চেপে, আর চর একে চরে মানে ঘুরে বেড়ায়। অদন্তনে দন্তনে অন্ন মানে ভাত, অদন্তনে যফলা অন্য মানে অপর। আটের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে, মায়াদ্বীপ গল্পে কি কি গাছের নাম পাওয়া যায়। এক হচ্ছে শিমুল গাছের নাম পাওয়া যায়, আর একটা কলা গাছের নাম পাওয়া যায়। তাহলে আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, শিমুল গাছ ও কলা গাছ। এইভাবে তোমরা লিখবে, মায়াদ্বীপ গল্পে শিমুল গাছ ও কলা গাছের নাম পাওয়া যায়। খয়েরটা বলেছে, নাদের আলীর চেহারার কিরূপ বিবরণ মায়াদ্বীপ গল্পে রয়েছে। মায়াদ্বীপ গল্পে নাদের আলীর চেহারা ছিল, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল,
গালে কাঁচা পাকা দাড়ি এবং ঠোঁটে সবসময় হাসি লেগেই থাকতো। গয়ের প্রশ্নটি বলেছে অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, স্বপন বুড়ো। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। কতদিন অন্তর যতীনের চটি লাগে? 1 মাস অন্তর। 1 মাস অন্তর যতীনের চটি লাগে। দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল? দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়ার, পেন্সিল খাওয়ার পরামর্শ দিয়েছিল। জয়ের প্রশ্নটি আছে প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, তাদের হয়ে উঠতে হবে চেতনা সম্পন্ন মানুষ, তাদের নিজেদের আদর্শের প্রতি সৎ থাকতে হবে। 6 প্রশ্নটি আছে জ্যোতির বড় মামার সঙ্গে রবি ঠাকুরের কি সম্পর্ক ছিল? ঠাকুরবাড়ির সঙ্গে কয়ার চাটুজ্জে বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক ছিল। রবি ঠাকুরের ভাইপো সুরেন জ্যোতির মামার পরিচিত ছিলেন। তিনি তার বড় মামার বন্ধু ও মক্কেল ছিলেন। পরিচয় প্রশ্নটি আছে জ্যোতি যেসব চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলির নাম লেখো। জ্যোতি যেসব চরিত্রে অভিনয় করতে ভালোবাসত সেগুলি হলো ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য ইত্যাদি। 6 প্রশ্নটি আছে যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত? যতীন তার সাধের ঘুড়িটিকে, তার সাধের ঘুড়িটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। ইয়ার প্রশ্নটি আছে মোরা আছি গানে মেতে। এখানে মোরা বলতে কাদের বোঝানো হয়েছে? এভাবে লিখবে মোরা আছি গানে মেতে। এখানে মোরা বলতে পরিদের বোঝানো হয়েছে। পরিদের, আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, পরিদের বোঝানো হয়েছে। 9 প্রশ্নটি হচ্ছে বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। স্পষ্ট, কঠিন আর আধা আধি। স্পষ্ট বিপরীত শব্দ অস্পষ্ট। কুয়াশায় চারিদিক অস্পষ্ট হয়ে গেল। কঠিন সহজ, নরম বা কোমল। শিশুদের মনটা খুব নরম। আধা আধি পুরো পরিপূর্ণ, পাত্রটি পরিপূর্ণ করে দাও। 10 প্রশ্নটি বলেছে বাক্যগুলি কোন কোন ভাব প্রকাশ করেছে লেখো। 10 কয়েকটা আছে কি যে ভালো লাগতো, এটা বিস্ময় ভাব প্রকাশ পেয়েছে। বিস্ময় সূচক বাক্য তাহলে লিখে দেবো পাশে বিস্ময়। যা চশমাটা কোথায় গেল, এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নর ভাব প্রকাশ পাচ্ছে। 11টা বলেছে বিশেষণ পদ বেছে নিয়ে লেখো। কয়েকটা আছে গল্প শুনতে হলে সুস্থির হয়ে বসতে হবে। এখানে সুস্থিরটা হচ্ছে বিশেষণ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। পুকুরের জল একেবারে স্থির, স্থিরটা হচ্ছে বিশেষণ পদ। তারপরে 12টা বলেছে দেখো নিচের যে কোনো একটি বিষয় সম্পর্কে 5-10টি বাক্য লেখো। শরৎকাল, প্রিয় উৎসব আর আমাদের বিদ্যালয়। দেখো শরৎকালটা এখানে লিখবে, এটা শরৎ বাংলার তৃতীয় ঋতু। শরৎ আসে বর্ষার পরে, থাকে 2 মাস, ভাদ্র ও আশ্বিন। শরৎকালকে বলা হয় ঋতুর রানী। এই ঋতুতে প্রকৃতি হয়ে ওঠে অপরূপা। আকাশে বর্ষার কালো মেঘ আর দেখা যায় না, তার বদলে নীল আকাশের বুকে মাঝে মাঝে টুকরো টুকরো সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। হঠাৎ একটু বৃষ্টি হয়ে যায়, কিন্তু বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আবার রোদ উঠে যায়। শরৎকালে চাষের জমি সবুজ হয়ে ওঠে, জলে ভরে থাকে পুকুর, নদী, খাল-বিল। জলে নানা ফুল ফুটে ওঠে এই সময়। এই সময় দেখা যায় কাশফুলের মেলা, আর এই সময়ে ফোটে শিউলি ফুল। থাকে সে সারা রাত, ভোর হলেই পরে ঝরে। রাতে সবুজ গাছে জ্যোৎস্না পড়ে অপূর্ব দেখায়। ভোরে দেখা যায় সবুজ গাছে শিশির জমেছে, তার উপর সূর্যের আলো পড়ে ভীষণ সুন্দর দেখায় তখন। এই সময় আবহাওয়া থাকে আরামদায়ক, না ঠান্ডা না গরম না ঠান্ডা। কেয়া শেফালি পদ্ম শরৎকালের ফুল। এই শরৎকালেই হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজা।
দুর্গাপুজোর 4টে দিন গরিব বড়লোক সবাই আনন্দে মেতে ওঠে। তারপরই ঘরে ঘরে হয় লক্ষ্মী পূজা। সকলের খুশির আর সীমা থাকে না। কিন্তু কোনো কোনো সময়ে আশ্বিন মাসে প্রচন্ড ঝড় হয়, তাতে নষ্ট হয় ফসল, গাছপালা, ঘরবাড়ি ভেঙে পড়ে। মানুষ পশু পাখির প্রাণ যায়, সম্পত্তির ক্ষতি হয়। এছাড়া এই সময় মানুষের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এই সব রোগ দেখা দেয়। একটু সাবধান থাকলে অবশ্য এই সমস্যা এড়িয়েও চলা যায়। দেখো, তারপরে কয়েকটা বলেছে প্রিয় উৎসব। এখানে তোমরা দুর্গাপুজোটাও লিখতে পারো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সব সেরা পার্বণটি হলো দুর্গাপূজা। অবশ্য দুর্গাপুজো গোটা দেশেই হয়। শরৎকালে এই পুজো হয় বলে একে শারদোৎসবও বলে। আগে বসন্তকালে দুর্গাপূজা হতো, এখন সেই পূজাকে আমরা বলি বাসন্তী পূজা। শরৎকালে দুর্গাপূজা প্রথম করেছিলেন রামচন্দ্র। রাবণকে বধ করে সীতাকে উদ্ধারের জন্য রামচন্দ্রকে এই অকাল বোধন করতে হয়েছিল। সেই থেকে আশ্বিন মাস নাগাদ দুর্গাপূজা হয়। শুক্লপক্ষের ষষ্ঠীর দিন দেবী দুর্গার বোধন হয়। ওই দিন তিনি সন্তানদের নিয়ে কৈলাস থেকে মর্তে আসেন। তার ডান দিকে থাকেন পেঁচার উপর বসে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর ডান দিকে থাকেন ইঁদুরের উপর বসে গণেশ। মা দুর্গার বাঁ পাশে হাঁসের উপর বসে থাকেন দেবী সরস্বতী। দেবী সরস্বতীর বাঁ পাশে ময়ূরের উপর বসে থাকে কার্তিক। দুর্গা ঠাকুরের পায়ের নিচে ত্রিশূল বিদ্ধ মহিষাসুর। মা দুর্গার বাহন সিংহ এবং তার 10 হাতে থাকে 10 রকমের অস্ত্র। এই সমস্ত প্রতিমা তৈরি হয় মাটি খড় রং দিয়ে। ষষ্ঠীতে বোধন হওয়ার পর সপ্তমী, অষ্টমী ও নবমীতে মা দুর্গার পূজা হয়। তারপর দশমীর দিন হয় মূর্তিগুলির বিসর্জন। এই বিসর্জনের মধ্যে দিয়ে দেবী দুর্গা আবার সন্তানদের নিয়ে ফিরে যান কৈলাসে। বিসর্জনের পর চলে বিজয়া, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ, কোলাকুলি এইসব। দুর্গাপুজো উপলক্ষে ছোটদের মধ্যে সাড়া পড়ে যায়। কার কটা জামা হলো, কে কটা ঠাকুর দেখলো, কোন প্যান্ডেল কার বেশি ভালো লেগেছে, কে কি খেলো, এইসব নিয়ে বন্ধুদের সঙ্গে চলে আলোচনা। অনেকে আবার পুজোর সময় বাবা মায়ের সঙ্গে আত্মীয় স্বজনের বাড়ি কিংবা অন্য কোথাও বেড়াতে চলে যায়। তবে ঠাকুরের বিসর্জনের পর বড়দের মতো ছোটদেরও চোখ চোখ জ্বলে ভরে যায়। সবাই একযোগে মা দুর্গার কাছে প্রার্থনা জানায় যে তিনি যেন সামনের বছর আবার আসেন। তারপরে গয়েরটা আছে আমাদের বিদ্যালয়। তোমরা তোমাদের বিদ্যালয় সম্পর্কে নিজেরাই লিখতে পারবে, আমি জানি। আমি আগেও একটি ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছি। এখানে তোমরা যে যার বিদ্যালয়ের নাম লিখবে। আমাদের বিদ্যালয়ের নাম মহামায়া বিদ্যা মন্দির। আমাদের বিদ্যালয়টি আমার খুব প্রিয়। আমি প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যাই। বিদ্যালয়ে আমি পাই বন্ধুদের ভালোবাসা ও শিক্ষক মহাশয়দের স্নেহ। আমাদের বিদ্যালয়টি বেশ বড়। প্রায় 3 বিঘা জমির উপর বিদ্যালয়টি স্থাপিত। ভেতরে সুন্দর বাগান, স্কুলের চারধারে বিরাট উঁচু প্রাচীর, প্রাচীরের ধারে বড় বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ। বসন্তকালে তাতে যখন ফুল ফোটে তখন বেশ সুন্দর লাগে। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক বেশ মধুর। প্রত্যেকে খুব যত্ন নিয়ে পড়ান। খেলাধুলার জন্য স্কুলের মাঠ আছে, আমরা সেখানে টিফিনের সময় খেলা করি। বিভিন্ন সময় আমাদের বিদ্যালয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাহলে দেখো, আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর বাংলার পঞ্চম স্কুলটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।